লেখক দীপঙ্কর রায় এবং শঙ্কর মহারাজের বড় কাছের মানুষ স্বামী বেদ চৈতন্য। ঈশ্বরের অসীম কৃপা তাঁর উপর না থাকলে এই বয়সে তন্ত্রশাস্ত্রের সিদ্ধি একটা অসাধারণ ব্যাপার। কতই বা বয়স ছিল তাঁর, 40 অথবা তার ধারে কাছে। অবিশ্বাস্য ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তিনি ছিলেন। বেদ মহারাজ নামেই তিনি সবার কাছে পরিচিত ছিলেন। অত্যন্ত সুগঠিত সৌম্য চেহারা তাঁর, অতি মৃদু ও মিষ্টভাষী, অত্যাধিক গাম্ভীর্য। কাছে গেলে দীপঙ্কর রায়ের কেমন যেন একটু ভয় ভয় করত। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। মন্ডলার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে গভীর জঙ্গলের মাঝে নির্জন নর্মদার তটে তাঁর ছবির মতো সুন্দর সাধনার স্থল। একাই থাকতেন তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একসময়ের কলা বিভাগের এমএর অত্যন্ত কৃতী ছাত্র ছিলেন বেদ চৈতন্য মহারাজ। তারপরেই সোজা তারাপীঠ। বিখ্যাত যোগী হংস মহারাজের কাছেই এই বিদ্যায় তার সাধন ও অধ্যয়ন শুরু। সেই সময় থেকেই ঘুরে বেড়াতেন তন্ত্র যোগীদের সন্ধানে। পদব্রজে নর্মদা পরিক্রমার দুর্লভ অভিজ্ঞতাও তিনি অর্জন করেছেন। কয়েকবারই তার দর্শন লাভের সৌভাগ্য হয়েছিল লেখক দেবদীপ বা দীপঙ্কর রায়ের, অবশ্যই সৌজন্যে শ্রদ্ধেয় শঙ্কর মহারাজ। তাঁর সিদ্ধির কয়েকটি প্রয়োগও তিনি দেখেছিলেন নিজের চোখে। তার নিজের একটি ছোট্ট নৌকা আছে। একাকী নর্মদার বুকে ভেসে বেড়ান তিনি। কবিগুরুর একনিষ্ঠ ভক্ত তিনি ছিলেন। যখনই দেবদীপ তাঁর কাছে গিয়েছেন, তিনি দেখেছেন নিজের বাছাই করা কয়েকটি রবীন্দ্রসঙ্গীত তিনি শুনছেন। শঙ্কর মহারাজের সঙ্গে তাঁর খুবই অন্তরঙ্গতা। মাঝে মধ্যে শিখরধামে গিয়ে বেদ চৈতন্য মহারাজ 2-1 মাস কাটিয়ে আসতেন শঙ্কর মহারাজের কাছে। এই সূত্রেই বেদ মহারাজের সঙ্গে লেখক দেবদীপের পরিচয়। গত 2 বছর তার দর্শন হয়নি তার সাথে। তাই তিনি ভাবলেন, এবার যদি এত কাছাকাছি তিনি এসছেন, তখন এই সুবর্ণ সুযোগটা হারাবেন কেন। তাই শঙ্কর মহারাজের সঙ্গে লেখক দীপঙ্কর রায় তাঁর তপভূমিতেই চলে আসলেন। আশ্রমে ঢুকে প্রথমেই মনে হলো, এখানে যদি 7 দিন তাকে একলা রেখে দেওয়া হয়, তবে বদ্ধ উন্মাদ তিনি হয়ে যাবেন। নির্জনতা তার খুবই ভালো লাগে, কিন্তু একই ভয়ঙ্কর নির্জনতা। সারাদিনই গা ছমছম করছে, কোনো কারণ নেই তাও। এমনিতে কোনো সাধারণ গৃহী মানুষ এখানে 1 রাত কাটাতেও রাজি হবেন বলে দেবদীপের মনে হয়নি। সাথে কেউ থাকলে অবশ্য আলাদা কথা, কিন্তু যে মুহূর্তে তিনি একা হচ্ছেন, মনে হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক থেকেই হাঁকা মা আসছে। হাঁকা মা ঠিক কী জিনিস তা তিনি নিজেও জানেন না, তবে অবশ্যই কোনো ভয়ের জিনিসই হবে। ছবির মতো সুন্দর রঙিন কাঁচ বসানো বেদ মহারাজের মন ভোলানো বাড়িটা দেখে কেমন যেন দেবদীপের শিহরণ জাগছিল। মনে হচ্ছিল ঘরের মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে। তিনি পরিষ্কার অনুভব করলেন, বেশ কয়েকটা অশরীরী আত্মা সেখানকার পরিবেশে মিশে রয়েছে। সূক্ষ্ম শরীরে তারা বিশেষ নজর রাখছে যারা এখানে আসছে তাদের ওপর। আগন্তুকদের চালচলন, এমনকি মনের ভাব পর্যন্ত যেন তাদের নখদর্পণে। একটুও বাড়িয়ে তিনি বলেননি। যখন প্রকৃতির ছোট ডাকে আশ্রম পরিসর থেকে বেরিয়ে একটু গাছের আড়ালের দিকে যাচ্ছেন, তখনই দেবদীপ পরিষ্কার অনুভব করছেন পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সেটা ভোর 6টাই হোক, দুপুর 12টাই হোক, অথবা বিকেল 5টাই হোক, একই অনুভূতি। আর সন্ধ্যের পর তখন তো কেউ লাখ টাকা দিলেও আশ্রম পরিসরের বাইরে দেবদীপ বেরোতেই একেবারে রাজি হবে না, এমনকি পিটিয়ে বার করতে চাইলেও না। ছোটবেলা থেকেই লেখক দীপঙ্কর রায় জানতেন, হাঁকা মা অতি ভয়ঙ্কর প্রকৃতির। ঠান্ডা আঙুলে একবার ঘাড়ে চেপে ধরলে সারা শরীর নিমেষেই অসাড় হয়ে যাবে। ঝুঁকি নিতে সেই জন্য তিনি একটুও রাজি নন। মনে আছে 2008 সালের অনুরোধেই বেদ মহারাজ ছোট ছোট 2-1টি প্রয়োগ দেখিয়েছিলেন। কুঠিয়ার বাইরে একটা জায়গায় লেখক দীপঙ্কর রায়কে দাঁড় করিয়ে কিছুক্ষণ মন্ত্রপাঠ করে জল ছিটিয়ে হাতের আঙুল দিয়ে তার একটু দূরে চারিদিকে একটা কাল্পনিক রেখা টেনে দিলেন। একটু হেসে বেদ মহারাজ দেবদীপকে বললেন, আপনি এই বৃত্তটার বাইরে চলে যান তো। দেবদীপ একটু ইতস্তত করে এগোতে লাগলেন, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে পেছন থেকে টানতে লাগলো। তখনই আর একদিকে তিনি চেষ্টা করলেন, সেখানেও ফল একই। শঙ্কর মহারাজ দেবদীপকে বাইরে থেকে হেসে বললেন, কই দাদা, বেরিয়ে আসুন। দেবদীপ বললেন, বেরিয়ে তো আসবো, কিন্তু পারছি কই।
ওই কাল্পনিক রেখার কাছে গেলেই পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে, পা আমার ওঠাতেই পারছি না। শেষে বেদ মহারাজ নিজেই এসে দেবদীপকে হাত ধরে বাইরে নিয়ে এলেন। যেহেতু দেবদীপ নিজে ভুক্তভোগী, তাই সেই সব ঘটনা তার মর্মে মর্মে গেঁথে আছে, আজও তিনি ভোলেননি। এবারে এই নর্মদা তটে বেদ মহারাজের তপভূমিতে এসে তাই বারে বারে তার মনে হচ্ছিল হয়তো এই আশ্রম পরিসরটাও তিনি কোনো অদৃশ্য মন্ত্রশক্তিতে বেঁধে রেখেছেন। সূক্ষ্মলোকের আত্মারা হয়তো সেই সীমারেখার নজরদারিতে রয়েছেন। বিগত 4 বছরে এমন এমন যোগী সাধকদের সংস্পর্শে দেবদীপ এসছেন, এমন এমন অভাবনীয় ঘটনার সামনে তিনি পড়েছেন, সেগুলোকে তিনি বলে থাকেন অলৌকিক শক্তি, কিন্তু সেগুলো কিন্তু আদৌ তা নয়। এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, ব্যাখ্যাও রয়েছে। তা না হলে হাজার হাজার বছর ধরে দেশে বিদেশে সেভাবে দেখতে গেলে তো আমেরিকাতে একটা খেলা চলছে, আর তিনি এখানে তার ঘরে বসে বসে সেটা দেখতে পাচ্ছেন। এটাও তো অলৌকিক। কিন্তু জ্ঞানের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ জেনে গেছে সেটা অলৌকিক নয়, বিজ্ঞান ভিত্তিক। এই পরিধি যখন আরও বাড়বে, তখন মানুষ অনুভব করবে তন্ত্রশক্তি, যোগশক্তি এগুলো বিজ্ঞান ভিত্তিক, আপাত অবিশ্বাস্য হলেও সত্য। বেদ মহারাজের ঘরটার সামনে 100 বাই 100 ফুটের একটা লন, মখমলের মতো সবুজ মেক্সিন ঘাসে ভরা। ইচ্ছে মতো শরীরটাকে এলিয়েও দেওয়া যেতে পারে। চারধারে তার সারি দিয়ে নানা রকম ফুল গাছ, দৃষ্টিনন্দন অপূর্ব সব রং, ঘন হলুদ, হালকা হলুদ, বেগুনি, নীল, গোলাপি, সাদা, লাল। চোখ যেন জুড়িয়ে যায়। কে কিভাবে কখন তাদের পরিচর্যা করে দেবদীপ বুঝতে পারলেন না। অবশ্য সবকিছু বোঝার চেষ্টা না করাই ভালো, এটাই তার মনে হলো। অহেতুক কৌতূহল অনেক সময় অপ্রিয় পরিস্থিতির সৃষ্টি করে। নিচের থেকে 100 ফুট দূরেই মা নর্মদা বয়ে চলেছেন। সেখান থেকে একদম স্থির লাগছে তাঁর জল। কিছুটা এগিয়ে গেলেই নর্মদা মায়ের সহস্র ধারা। ওই নরম ঘাসের ওপর বসে আছেন লেখক দেবদীপ এবং শঙ্কর মহারাজ। বেদ মহারাজের পরনে তখন প্রায় রক্তলাল পোশাক। শঙ্কর মহারাজের পোশাক ঠিক গেরুয়া বলা যাবে না, বরং ঘোর কমলা বলাই ঠিক হবে। দুজনেই বসে মৃদু স্বরে কথা বলছেন। একটু আগেই দুপুরের খাওয়া শেষ হয়েছে, একটু বেলা করেই হয়েছে। খিদেও অনুভব হচ্ছিল লেখক দেবদীপের। ভাত, ডাল, তরকারি, আচার অথবা ডাল, রুটি, সবজি এরকমই কিছু একটা আশা করেছিলেন তিনি। এই ঘোর জঙ্গলে লোকালয়ের সংস্পর্শ থেকে বহু দূরে একাকী সাধনারত একজন সাধকের তপভূমিতে সেটাই তো অমৃত। কিন্তু কম্বলের আসন পেতে যখন খেতে বসলেন লেখক দেবদীপ, তখন অনায়াস ভঙ্গিতে বেদ মহারাজ নিজেই তাদের সামনে বড় বড় থালা এনে দিলেন। তখনই হতচকিত হয়ে গেলেন তারা। ভাবলেন, এ কি স্বপ্ন না সত্যি? থালায় সাজানো রয়েছে মনোহারিণী পোলাও, সুগন্ধি সরু চালের ভাত, লুচি, ঘন মুগের ডাল, ফুলকপির তরকারি, পনির আর মটরশুঁটির তরকারি, পাঁপড় ভাজা, খেজুরের চাটনি, পেল্লাই সাইজের বাঘা বাঘা মিষ্টি, এমনকি কাগজি লেবুটিও পর্যন্ত। শঙ্কর মহারাজ একটু হেসে বললেন, নিন দাদা, এবার মহাপ্রসাদে হাত লাগান। হ্যাঁ, মহাপ্রসাদই বটে, হাত তো লাগাতেই হবে। তারা কেউ জানতেও চাইলেন না এত ব্যবস্থা কি করে হলো, অথবা রান্নাই বা কে করলো। শঙ্কর মহারাজ তো এইরকম ঘটনার সাথে খুবই পরিচিত। তার নিজের আবাস শিখরধামেও 8-9 জন অনায়াসেই পেট ভরে খেতে পারে। হিমালয়ের গহনে নর্মদার তটে এটাই তো স্বাভাবিক। কথায় আছে, প্রসাদ কণিকা মাত্র। তাঁরা হাজার হাজার কণিকা চেটেপুটে খেলেন। দেবদীপের আবার চিনি রোগ অর্থাৎ সুগার আছে, তাই মিষ্টি খাওয়া মানা। কিন্তু মিষ্টিগুলোর চেহারা দেখে মজে গেলেন দেবদীপ। গ্রহণ করো মহাপ্রসাদ, করলেনও তাই নির্ভয়ে। দেবদীপের মনে পড়ল 2 বছর আগে যখন মণ্ডলা এসেছিলেন ইন্দ্রদা এবং তিনি, তখন সকালবেলায় অমরকণ্টকের বাস ধরার আগে দেখা করতে এসেছিলেন বেদ মহারাজের সঙ্গে। তিনি জানতে চেয়েছিলেন সকালে তাঁরা জলখাবার কিছু খেয়েছেন কিনা। তাঁরা জানিয়েছিলেন তখন এত সকালে আর জলখাবার খাননি, রাস্তাতেই কোথাও খেয়ে নেবেন। বেদ মহারাজ বলেছিলেন, তাও কি হয়, না খেয়ে আপনারা যাবেন? এই বলে তিনি তার ঘরের ভেতর ঢুকে গেলেন। 1 থেকে 20 গুনতে গুনতে যতটা সময় লাগে তার মধ্যেই তিনি আবার বেরিয়ে এলেন। আর তখন তার হাতে 2 প্লেট ম্যাগি, এলোমেলো নয়, নিপুণ হাতে যত্ন করে সাজানো। ধোঁয়া বেরোচ্ছে তখন, এত গরম। তার উপরে সস দেয়া আছে, সসটা যেমন তেমনভাবে ঢেলে দেওয়া হয়নি, সুন্দর নকশার মতো ম্যাগির ওপর যেন এঁকে দেওয়া হয়েছে। তার উপরে আবার ঠিক মাঝখানে একটি করে কাঁচা লঙ্কা গেঁথে দেওয়া ছিল। এক পাশে চামচ রাখা। না, কথা বেরোয়নি তখন তাদের মুখ থেকে একটাও। নীরবে প্লেটগুলো ধরেছিলেন তারা।
খেয়েও ছিলেন বসে বসে। শঙ্কর মহারাজও উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের মুখের ভাব দেখে তিনি কৌতুক অনুভব করছিলেন। তাই তো আজকেও দেবদীপ অবাক হননি। আফটার অল বেদ মহারাজ তো বেদ মহারাজই। দেবদীপ চুপচাপ বসেছিলেন সেই লনে, একটাও কথা বলেনি। কি কথাই বা তিনি বলতে পারেন সেই সাধকদের সামনে? লেখক দীপঙ্কর রায় তাই বসে বসে ভাবছিলেন হাঁকা মায়ের কথা। মাকড়সার জালের মতো যার শরীর, সবসময় থির থির করে কাঁপে। আঙুলের ছোঁয়া তার অনুভব করা যায়, বরফের মতো ঠান্ডা, কিন্তু দেখা যায় না। কখন যে কোথায় ওঁত পেতে থাকে হাঁকা মা তা বোঝা যায় না। লিকলিকে লম্বা আসে, এমনিতে গায়ের রং তার হালকা হলুদ, কিন্তু রেগে গেলে লালচে বেগুনি হয়ে যায়। এমন সব অসম্ভব কথা লেখক ভাবছিলেন। আসলে ব্যাপারটা এইরকম। লেখকের গিন্নি প্রায় 22 বছর আগে তার শিশুপুত্র দুষ্টুমি করলে বলতো, থাম তো, এবার হাঁকা মা আসছে। হাঁকা মায়ের নাম শুনলেই তার শিশুপুত্র চুপ করে থাকত। আদপে এই হাঁকা মা যে কী বস্তু, আদৌ তেমন কিছু আছে কিনা তা লেখকের জানা নেই। তবে তার নিজের বিশ্বাস গিন্নি তার নিজেও জানতেন না। তবুও হাঁকা মা হাঁকা মাই, ভয়েরই কিছু একটা হবে। এরপর যিনি যেমনভাবে কল্পনা করে নিতে পারেন, হাঁকা মা থাকুক অথবা না থাকুক সেটা কোনো বড় কথা নয়। ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, গন্ধর্ব এসবও কোনোদিন তারা দেখেননি। কিন্তু তা বলে কি তারা নেই? অবশ্যই আছেন, বহাল তবিয়তেই আছেন, পৃথিবীর সব দেশেই আছেন। তাহলে হাঁকামা থাকলেই বা আপত্তি কোথায়? সেই জন্যই তো উদাস উদাস মনে বসে হাঁকামার এই প্রকৃত স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করছিলেন দেবদীপ বা লেখক দীপঙ্কর রায়। এই সময় বেদ মহারাজ তাকে বললেন, কি দাদা, আপনি কি মৌনব্রত নিয়েছেন? একটাও যে কথা বলছেন না। হাঁকা মা নিয়ে এত ভাবলে চলবে? কোনো কারণ ছাড়াই তখনই বিষম খেলেন লেখক দেবদীপ। শঙ্কর মহারাজ প্রাণ খুলে হেসে উঠলেন। সত্যি সত্যি লেখক যে একেবারে থ বনে গেলেন, ভাষা হারিয়ে গেল তার। হ্যাঁ, তিনি পড়েছেন অবশ্যই, উচ্চকোটির যোগীরা অনায়াসেই অন্যের মনের কথা জানতে পারেন। তা বলে এই রকম হাতে নাতে ধরা পড়ে যাবেন তিনি তো কল্পনা করতে পারেননি। নিজের মনেই তখন দেবদীপ খাবি খাচ্ছেন। শঙ্কর মহারাজ বললেন, কি ভাবছিলেন দাদা একা বসে বসে? লেখক দেবদীপ কাঁচুমাচু মুখ করে বললেন, সত্যি কথাই যদি বলতে হয় মহারাজ, তবে আমি হাঁকামার কথাই ভাবছিলাম। শঙ্কর মহারাজ অবাক হয়ে বললেন, হাঁকামা? এমন তো নাম কখনো শুনিনি। কোথায় পড়েছেন তার কথা? তারা মা জানি, সারদা মা জানি, আনন্দময়ী মাকেও জানি, কিন্তু হাঁকামা এমন অদ্ভুত নাম তো শুনিনি। কে ছিলেন তিনি? কোথায় থাকেন? দেবদীপ তখন বিনম্রভাবে শঙ্কর মহারাজকে বললেন, স্বামীজি, আপনার যা জানার আপনি দয়া করে বেদ মহারাজের কাছেই জেনে নিন। এই বলে মাথা নিচু করে রইলেন দেবদীপ। শঙ্কর মহারাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন বেদ মহারাজের দিকে। বেদ মহারাজ স্নিগ্ধ কণ্ঠে হেসে বললেন, দাদা এখানে আসবার পর থেকেই চারিদিকে প্রেতাত্মা দেখতে পাচ্ছেন নিজের কল্পনার চোখে। তার ধারণা আমি সূক্ষ্ম আত্মাদের দিয়ে এই আশ্রমের চারিদিকটা বেঁধে রেখেছি। হাঁকা মা দাদার নিজেরই কল্পনা। কি ঠিক বলছি তো আমি? লেখক দেবদীপের দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন। লেখক বললেন, আপনার কথা বর্ণে বর্ণে সত্যি স্বামীজি, ঘটনাটা ঠিক তাই। এবার বেদ মহারাজ তাকে আরও অবাক করে দিয়ে বললেন, আপনার ধারণাও সঠিক। এই আশ্রমের পরিসীমা মন্ত্র দিয়ে বাঁধা আছে। অশুভ কিছু এখানে প্রবেশ করতে পারবে না। অনিষ্ট মনোভাব নিয়ে এই পরিসরে কেউ ঢুকলে তৎক্ষণাৎ সে অসুস্থ হয়ে পড়বে। এর কিছু তামসিক ক্রিয়া আছে, বুঝতেই পারছেন। এই গভীর জঙ্গলে নর্মদার তীরে একলা পড়ে আছি। যাতে আমার সাধনার ব্যাঘাত না ঘটে তার জন্য সামান্য প্রস্তুতি তো নিতেই হয়। আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকলেও এই পরিসরে কেউ ঢুকলেই আমি জানতে পারি। শুধু তাই নয়, তিনি কি উদ্দেশ্যে এসেছেন সেটা জানতেও আমার অসুবিধা হয় না। আপনি আসার পর থেকেই কেন এত চুপচাপ আছেন তাও আমি জানি। আপনার আশ্রমের যজ্ঞে আমি উপস্থিত থাকিনি, তাই আপনার মনে একটা অভিমান রয়েছে। কিন্তু আমি যথাসময় যাব আপনার আশ্রমে। এবার একটু স্বাভাবিক হয়ে যান। শঙ্কর মহারাজ এতক্ষণ বেদ মহারাজের কথা শুনছিলেন। এবার জোরে জোরে হেসে উঠলেন, বললেন, আপনি ঠিক বলেছেন মহারাজ, একদম সঠিক বলেছেন। কদিন আগেই দাদা আমাকে বলছিলেন, বেদ মহারাজ তো উঁচু স্তরের সাধক, অনেক কোটিপতি শিষ্য রয়েছে তাঁর। আমি নিতান্তই গরিব ভক্ত, তাই তিনি আমার আশ্রমে আসেননি। বেদ মহারাজ মৃদু হেসে বললেন, আমি জানি। তারপর দেবদীপের দিকে তাকিয়ে তিনি বললেন, মাস 6 আগে শঙ্কর মহারাজের হাতে আমি আপনাকে একটা ছোট্ট উপহার পাঠিয়েছিলাম। তার গায়ে নিজেই আমি লিখে দিয়েছিলাম মার্কার পেন দিয়ে আপনার নাম। সেটা পেয়েছিলেন নিশ্চয়ই? দেবদীপ বলেন, হ্যাঁ বেদ মহারাজ, সেটা পেয়েছি। ওই অমূল্য সম্পত্তি আমি সযত্নে রেখে দিয়েছি।
বেদ মহারাজ একটু হেসে বললেন, তবে এটাও জেনে রাখুন, ওটাই আমার উপস্থিতি। ওটা যতক্ষণ আপনার কাছে আছে মনে করবেন আমিও আপনার কাছেই আছি। দীপঙ্কর রায় বুঝলেন এরপর আর কোনো কথা হয় না, শুধু বললেন, ঠিক আছে স্বামীজি। অন্য প্রসঙ্গ শুরু হলো। দেবদীপ বলেন, বেদ মহারাজ, আপনি এই নির্জন নর্মদা তটে একা একা কেন রয়েছেন? হিমালয় আর নর্মদা তটে কি সাধনার পক্ষে সবচেয়ে উপযুক্ত? বেদ মহারাজ সহজ করে বললেন, স্থান মাহাত্ম্য তো একটা আছেই, সেটা কেউ অস্বীকার করতে পারেন না। শহরের বুকে বা জনবহুল পীঠস্থানে বসেও সাধনা করা যায়, নিজের ঘরে বসেও করা যায়, কিন্তু সাধনারও প্রকারভেদ আছে। হরিদ্বার, কাশী, বৃন্দাবন এ সবই জনবহুল, শত শত সাধকের সমাবেশ সেখানে। অনেক উচ্চকোটির সাধকরা সেই সব ক্ষেত্রে আছেন হাজার হাজার বছর ধরে। কিন্তু এমন কিছু সাধনা আছে, বিশেষ করে তন্ত্রভিত্তিক, সেগুলো লোকালয়ে বসে হয় না। বলতে পারেন সেগুলো গুপ্ত সাধনা। নির্জনতাও চাই, প্রার্থনা করা, ধ্যান করা, জপ করা, পুজো করা, যোগাভ্যাস করা, শাস্ত্রজ্ঞান লাভ করা। এগুলোর জন্য একজনের গহন হিমালয়ে অথবা নির্জন নর্মদা তটে যাবার তো প্রয়োজন হয় না। কুণ্ডলিনী জাগ্রত হলে, আত্মচেতনা উপলব্ধি হলে লোকালয়েও সাধনার কোনো ব্যাঘাত হয় না। কিন্তু তন্ত্র সাধনা অন্য ব্যাপার। শুধু এইটুকু জেনে রাখুন, আমাদের দেশে যোগী সাধকদের সংখ্যা কিন্তু কম নয়। ধর্মের ভিত্তিটা তাঁরাই ধরে রেখেছেন। সন্ন্যাসীর জীবনযাপন আর সাধকের জীবনযাপনে পার্থক্য আছে। অনেক সন্ন্যাসী আছেন যারা সংসার ত্যাগ করে গৈরিক বস্ত্র ধারণ করে মানব সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। সেবা ধর্মে দীক্ষিত তাঁরা। ভক্তিমার্গ অথবা শক্তিমার্গের বিশেষ কোনো প্রক্রিয়ার সঙ্গে তাঁরা সরাসরি যুক্ত নন। তাঁরা বিদ্বান, তাঁরা শাস্ত্রজ্ঞ, তাঁরা ধর্মপরায়ণ, তাঁরা বেদ পাঠ করেন, গীতা পাঠ করেন, হবন করেন। নানা ধরনের কর্মযোগের সঙ্গে তাঁরা যুক্ত। তাদের নির্দিষ্ট একটা রুটিনও আছে। সেই সব সন্ন্যাসীরা সমষ্টিগতভাবে থাকেন, কোনো প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থাকেন। তাদের জীবনে কিছু বাধ্যবাধকতাও থেকে যায়। তার বাইরে যাওয়া তাদের পক্ষে খুবই কঠিন। ভেতরে ইচ্ছা বা আগ্রহ থাকলেও তাঁরা সংঘ বা সম্প্রদায়ের বিধি নিয়মের বাইরে যেতে পারেন না। তাই সেই অর্থে তাদের ঠিক সাধক বা যোগীর পর্যায়ে ফেলা যায় না। ওই সীমাবদ্ধতার জন্যই যারা প্রকৃত সাধক, প্রকৃত যোগী, তারা বন্ধনমুক্ত। তারা একমাত্র ঈশ্বরেই সমর্পিত। আবাস, আহার, আচ্ছাদনের সমস্যায় তারা প্রভাবিত হন না। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সামনেও তাদের ভাবধারা অবিচল থাকে। এটা আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো মানুষই যদি শুদ্ধ আত্মায় নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারেন, ঈশ্বর অবশ্যই তাকে আশ্রয় দেন। তবে ছলনার আশ্রয় নিলে সেটা হয় না। নীতিগত, পদ্ধতিগত এই বৈষম্যগুলো যদি না থাকতো, তাহলে সামগ্রিকভাবে সাধনার স্তর আরও অনেক উঁচুতে উঠে যেত। আমি এমন অনেক সন্ন্যাসীর সান্নিধ্যে এসছি যারা সাধনার পথে এগিয়ে যাবার জন্য ব্যাকুল, কিন্তু নিরুপায়। সাধারণ মানুষের একটা স্বাভাবিক ধারণা যে যোগী সাধকরা বুঝি হিমালয়, নর্মদা তট, কামরূপ কামাখ্যা, কাশী, বৃন্দাবন এইসব জায়গাতেই থাকেন। এটা কিন্তু অর্ধসত্য। সব জায়গাতেই তারা থাকেন, নানান রূপে, নানানভাবে। পশ্চিমবঙ্গে কি যোগী সাধকের সংখ্যা কম? যদিও বেশিরভাগ পীঠস্থানগুলোই এখন মূলত ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে, তা হলেও এখনও যেসব জায়গায় প্রকৃত যোগী সাধক বলতে যা বোঝায় তারাও রয়েছেন। তাদের চেনা অবশ্য খুবই কঠিন। অজ্ঞ মানুষ রোল গোল্ড আর সোনার তফাৎটা সহজে বুঝতে পারে না। সমস্যাটা সেখানেই। পশ্চিমবঙ্গের বুকেই একসময় যেসব দিব্য পুরুষেরা এসছিলেন, তারা তো আধ্যাত্মিক জগতের রত্ন। ঈশ্বরের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। সূক্ষ্ম লোকে অনেক উচ্চকোটির আত্মা পুনরায় জন্মগ্রহণ করার জন্য অপেক্ষা করে রয়েছেন। উপযুক্ত গর্ভ না পাওয়ার জন্য তারা পৃথিবীতে আসতে পারছেন না। এই তথ্য আমার কাছে রয়েছে। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠের মাহাত্ম্য কে না জানেন। পুণ্যার্থীদের সমাবেশে 12 মাসই সেসব ক্ষেত্র পরিপূর্ণ। তবে কাছাকাছি আরও একটা পীঠস্থান রয়েছে, যেটার বিষয়ে একমাত্র নামটা ছাড়া তার মাহাত্ম্যের কথা তুলনায় অনেক কম মানুষই জানেন। সেটি হল দেবী ছিন্নমস্তার পীঠ। যারা তন্ত্র সাধক তারা অবশ্যই এই দেবীর অপরিসীম শক্তি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবহিত। হাজারিবাগ থেকে রাঁচি যাবার পথে মাঝে রামগড় থেকে 32 কিলোমিটার দূরে রাজরাপ্পা জলপ্রপাত। এখানে ভৈরবী নদী গিয়ে পড়েছে দামোদরের জলে। এই সঙ্গমেই মন্দির রয়েছে 10 মহাবিদ্যার অন্যতমা দেবী ছিন্নমস্তা কালীর। 51 পীঠের এটি একটি পীঠ। গোলা রোড হয়ে রাস্তা চলে গেছে সোজা দেবীর মন্দিরে। শুনুন তাহলে, এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট কাহিনী শোনাই। সেটা প্রায় বছর 15-16 আগেকার কথা।
1995 অথবা 96 সাল হয়তো হবে। আমারই শান্তিনিকেতনের সহপাঠী ও বন্ধু মেঘনাদ ভট্টাচার্য একদিন এসে উপস্থিত হলেন। তন্ত্র সাধনার ব্যাপারে আমার বিশেষ আগ্রহের কথা সে জানত। শিক্ষা জীবনের ইতি টেনে আমি তখন তারাপীঠের সঙ্গে যুক্ত। দীক্ষা নেওয়ারও সময় হয়ে গেছে। অসীম আকর্ষণ তখন আমার এই তন্ত্র জগতের ওপরে। মেঘনাদ এসে আমাকে বলল, এক উচ্চকোটির তন্ত্র সাধকের সন্ধান সে পেয়েছে। গুপ্তভাবে তিনি থাকেন হাজারিবাগের কাছে রামগড়ে। শুনলাম তিনি দেবীর ছিন্নমস্তার সাধক। তিনি নিজের রক্ত দিয়ে দেবীর পুজো করেন। কথা খুবই কম বলেন, বাড়ির বাইরে খুবই কম আসেন। বয়স তাঁর 60-এর ওপর। নাম তার দিব্যেন্দু শেখর সান্যাল। শুনেই উতলা হয়ে উঠলাম ওই সাধকের সঙ্গে দেখা করার জন্য। উঠতি বয়স তখন। অপেক্ষা করার মতো ধৈর্য তখন আমার ছিল না। 3-4 দিন পরেই মেঘনাথকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম সান্যাল মশাইয়ের দর্শন লাভ করার জন্য। আসলে দেবী ছিন্নমস্তার সাধকের কথা খুব কম শুনেছি, আগ্রহটা তাই ছিল বেশি। রাঁচি থেকে পাহাড়ি রাস্তা পার হয়ে যখন রামগড় পৌঁছালাম তখন সকাল 9টা। বাস স্ট্যান্ডের কাছেই একটা ছোট্ট লজে NH-33 গায়ে আমরা উঠলাম। স্নান সেরে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। লোকের কাছে জিজ্ঞাসা করে তার বাড়ি খুঁজে পেতে বেশি দেরি হলো না। একতলা একটা হলুদ রঙের বাড়ি, যথেষ্টই পুরনো এবং যথেষ্টই জীর্ণ। সামনের পুরনো দরজার একটা পাল্লা ভেঙে একদিকে ঝুলছে। ঢুকে প্রথমেই বৈঠকখানা, সেখানে একটা কাঠের তক্তাপাতা, তার উপরে একটা কালো কম্বল বিছানো, সেটাও অনেক পুরনো। সেখানেই সাধক মশাই মাথা নিচু করে বসেছিলেন। বৈঠকখানার গায়ে একটা ছোট্ট ঘর, বুঝলাম পুজোর ঘর সেটা। একটু ঝুঁকে দেখলাম ঘরের ভেতরে 1 ফুট উঁচু দেবী ছিন্নমস্তার পেতলের মূর্তি। মূর্তির সামনে জ্বলছে একটা ছোট্ট প্রদীপ। সেই প্রদীপের হালকা হলুদ আলোয় দশমহাবিদ্যার শ্রেষ্ঠ দেবী ছিন্নমস্তার ওই মূর্তি অত্যন্ত জীবন্ত লাগছিল। আমাদের দেখে খুবই খুশি হলেন সান্যাল মশাই। যখন তিনি জানলেন যে তন্ত্রের ওপর আমার বিশেষ আগ্রহ রয়েছে তখন তিনি আরও খুশি হলেন। আমি জানালাম তার মতো মহাপুরুষের দর্শন লাভের জন্য তো আমরা এসছি। তিনি হেসে বললেন, বসো বসো, কোথা থেকে এসেছো তোমরা? তারাপীঠের নাম বলতেই তিনি অবাক হয়ে গেলেন। বললেন, এই বয়সে তুমি এই পথে নেমেছ? ভালো ভালো, খুব ভালো। বলো তোমরা আমার কাছে কি জানতে চাও? আমি বললাম, আপনি মহাবিদ্যা দেবী ছিন্নমস্তার সাধক, আপনার কাছে তার বিষয়ে জানতে চাই। সান্যাল মশাই আমাদের দিকে ঘুরে জোড়াসনে বসলেন। বললেন, তোমরা অনেক দূর থেকে এসছো, একা থাকি আমি, তোমাদের আপ্যায়ন করতে পারছি না ভাই, কিছু মনে করো না তোমরা। দেবী ছিন্নমস্তার বিষয়ে তোমরা অবশ্যই পড়েছ, তাই না? আমি বললাম, স্বামীজি আমাদের জন্য আপনি ব্যস্ত হবেন না, আমরা দেবী ছিন্নমস্তার বিষয়ে সামান্যই জানি। তান্ত্রিক দৃষ্টিতে তার বিষয়ে আপনার কাছেই জানতে চাই। দেবী ছিন্নমস্তার বিষয়ে বেশ কিছু জ্ঞানগর্ভ আলোচনার পর থামলেন সান্যাল মশাই। তিনি বললেন, তোমরা যদি কিছু মনে না করো তাহলে এখন আমার কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, সেগুলো আমি সেরে ফেলি। তোমরা বরং বিকেলের দিকে এসো, সম্ভব হলে কিছু পূজন সামগ্রী নিয়ে এসো। বুঝতে আমার দেরি হয়নি যে সান্যাল মশাই তন্ত্র বিষয়ে গভীর বিদ্বান। কথা না বাড়িয়ে তাঁকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম আমরা। এইটুকু কাহিনী বলার পর বেদ মহারাজও উঠে দাঁড়ালেন। বললেন, এইবারে একটু চা খাওয়া যাক সবাই মিলে। সূর্য ঢলে পড়েছে, ঠান্ডা ভাবটাও বাড়ছে, একটু পরেই আলো কমে যাবে, এটাই তো চায়ের সময়। বেদ মহারাজের সঙ্গে শঙ্কর মহারাজও উঠে পড়লেন। দেবদীপকে বললেন, আপনি একটু বসুন দাদা, আমি এখনই ঘুরে আসছি। শঙ্কর মহারাজের কাছে লেখক দীপঙ্কর রায় যেটুকু জেনেছেন, স্বামী বেদ চৈতন্য কোনো বামাচারী, বীরাচারী বা কৌলাচারী তন্ত্র সাধক নন। শুদ্ধ বৈদিক মতে তিনি তন্ত্র সাধনা করেন। মূল উপাস্য দেবতা তাঁর শিব শক্তি। অবশ্য তিনি মাতৃ সাধকও বটে। দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনি। শঙ্কর মহারাজ নিজেও তাই। বেদ মহারাজ কম বয়স থেকেই সাধু সন্ত ও মহাত্মাদের সন্ধানে ঘুরতেন। শঙ্কর মহারাজও তাই। দুজনেই মোটামুটি 24-25 বছর বয়স থেকেই সাধনার পথে আকর্ষিত হয়েছিলেন এবং তারপরেই সংসার বা গৃহজীবনের ইতি টেনে একজন হিমালয়ের পথে আর অন্যজন নর্মদার পথে বেরিয়ে যান। দুজনেই উচ্চশিক্ষিত। শঙ্কর মহারাজ নিয়েছেন যোগ সাধনার পথ, বেদ মহারাজ তন্ত্র সাধনার পথ, কিন্তু কোথায় যেন দুজনের মধ্যে একটা নিবিড় আকর্ষণের সম্পর্ক রয়েছে। দুজনের প্রতি দুজনের প্রগাঢ় শ্রদ্ধা।
দুজনেই দুজনের প্রশংসায় সদাই পঞ্চমুখ, অথচ কোনোভাবেই তারা কোনো স্বার্থের বাঁধনে বাঁধা নন। বড় ভালো লাগে দেবদ্বীপের সাধুদের এই গরিমামণ্ডিত সখ্যতা দেখে। দুজনেই ঈশ্বরে সমর্পিত প্রাণ। তফাৎ দুজনের মধ্যে একটাই, বেদ মহারাজ গম্ভীর ও শান্ত, শঙ্কর মহারাজ হাসি খুশি আর প্রাণোচ্ছল। বেদ মহারাজের সামনে গিয়ে বসলে কথা বলতে ভয় হয় দেবদ্বীপের, আর শঙ্কর মহারাজের সামনে বসলে কথার বাঁধ ভেঙে যায়। বেদ মহারাজের পদক্ষেপ ধীর, শঙ্কর মহারাজের চঞ্চল পদক্ষেপ, কিন্তু দুজনের মনেই বয়ে চলেছে নিরন্তর অনন্ত আনন্দধারা। শঙ্কর মহারাজের আনন্দের প্রকাশ আছে, বেদ মহারাজের কোনো বহিঃপ্রকাশ নেই। এই দুজনের কাছাকাছি যখনই দেবদ্বীপ এসছেন, তখন যেন তিনি কোথায় হারিয়ে যান, এবং বসে বসে তখন এই কথাই ভাবছিলেন। দেবদ্বীপ দেখলেন শঙ্কর মহারাজ আর বেদ মহারাজ দুজনেই বেরিয়ে আসছেন ঘরের ভেতর থেকে। এমনিতে সারাদিনের মধ্যে যখনই অথবা যতবারই হোক চা খাওয়ার কথা শুনলে দেবদ্বীপের মনটা খুশিতে ভরে ওঠে। আবার সারাদিন চা না পেলেও তিনি হতাশ হন না। দুরকম অবস্থাতেই তিনি অভ্যস্ত। তবে সকালে আর বিকেলে দুবার চায়ের জন্য মনটা তার আনচান করে। তিনি দেখতে পেলেন চা আসছে। হাসি হাসি মুখ শঙ্কর মহারাজের, ভাব গম্ভীর মুখ বেদ মহারাজের। দৃশ্য দেখে তিনি বুঝলেন চায়ের সঙ্গে টাও আসছে। বেদ মহারাজের বয়স তখন 40-এর গায়ে, শঙ্কর মহারাজের বয়স তখন 58-র গায়ে, আর লেখক দেবদ্বীপের বয়স তখন 66 পার হয়ে চলছে। তাই কপট গাম্ভীর্য নিয়ে বসে রইলেন দেবদ্বীপ। তার কাছে আসার পর টায়ের বহর দেখে বিচলিত হয়ে উঠলেন তিনি নিজে। তবে কি তিনি দাপর যুগে হস্তিনাপুরের রাজবাড়িতে আছেন? এই মনোমুগ্ধকর টায়ের সমারোহ এখানে কি করে হলো? মনে পড়ে গেল তাঁর বছর 3 আগে একবার শঙ্কর মহারাজের কাছে তিনি জানতে চেয়েছিলেন তাঁর ওই নির্জন পর্বত শিখরে খাবার প্রতিদিন আসে কি করে। দোকান বাজারও তো দেবদ্বীপ সেখানে শঙ্কর মহারাজকে কখনো করতে দেখেনি। কুটিয়ার মধ্যেই তো রয়েছে শুধু কতগুলো টিন, কয়েকটা কৌটো আর কয়েকটা পিচ বোর্ডের আধ ভাঙা বাক্স, অথচ খাবার সময় ঠিক খাবার পাওয়া যায়। ব্যাপারটা কি মহারাজ? শঙ্কর মহারাজ এই কথা শুনে খুব হেসেছিলেন, বলেছিলেন, শুনুন তবে দাদা, একটা মন্ত্র আপনাকে বলছি, লিখে নিন। মন্ত্রটা শুনিয়ে শঙ্কর মহারাজ বললেন, এগুলো খুব সহজ নয়, বাড়িতে বসে সেগুলো পালন করা অসম্ভবই বলতে পারেন, কিন্তু এখন মনে হলো অন্নাভাব না হওয়ার একটা অন্য কথা। কিন্তু এরকম চমৎকার অন্য প্রাচুর্য, এ তো সম্পূর্ণ আলাদা কথা। লেখক দীপঙ্কর রায় ভাবলেন বেদ মহারাজকে একবার জিজ্ঞাসা করবেন পোলাও, পনির এইসব প্রাপ্তির জন্য আলাদা আলাদা কোনো মন্ত্র আছে কিনা, কিন্তু সে প্রসঙ্গ তোলার মতো সাহস তিনি সংগ্রহ করতে পারলেন না। বাচালতা হয়ে যাবে, তাই নীরবতাই ভালো। টায়ের বিস্তারিত বর্ণনায় লেখক তখন গেলেন না। ঘাসের গালিচায় বসে নর্মদা মায়ের মাহাত্ম্যে ভরা হাওয়া গায়ে লাগিয়ে চা টায়ের পর্ব পুরো শেষ করতে আধ ঘন্টা কেটে গেল। তন্ত্র সাধনার ওপর ভক্তিটাও অনেকটা বেড়ে গেল তাঁর। বেদ মহারাজ লেখক দেবদ্বীপকে বললেন, এর মধ্যে আর হাঁকামা উপদ্রব করেনি তো? দেবদ্বীপ বললেন, না মহারাজ। চায়ের পর্ব শেষ হতেই শতরঞ্চি গুটিয়ে ঘরের ভেতরে গিয়ে বসলেন সবাই। ভালো ঠান্ডা। শালটা জড়িয়ে নিলেন দেবদ্বীপ নিজের গায়ে, টুপিটাও লাগালেন মাথায়। জমিয়ে বসলেন তিনজনে। বেদ মহারাজ যেখানে থেমেছিলেন আবার শুরু করলেন তিনি তার নিজের কাহিনী। সেটা ছিল সম্ভবত মাঘ মাস। খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমরা পুজোর সামগ্রী, জবা ফুলের মালা আর 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে গিয়েছিলাম। একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। দরজাটা আধ খোলা ছিল। আমি পাতলা পর্দা সরিয়ে ঘরে ঢুকলাম। আমার সঙ্গে মেঘনাদ। সে সময় পাশেই পুজোর ঘরে স্যান্ডাল মশাই কোমল স্বরে কার সঙ্গে যেন কথা বলছিলেন। কৌতূহলের বশীভূত হয়ে একবার উঁকি মেরে দেখলাম। এভাবে দেখাটা ধৃষ্টতা, সেটা আমি জানতাম, কিন্তু অদম্য কৌতূহল সামলাতে পারলাম না। ভেতরে তাকিয়েই আমরা স্তব্ধ হয়ে গেলাম। স্যান্ডাল মশাইয়ের সামনে বসে রয়েছে এক কিশোরী। অপূর্ব সুন্দর মুখ, সুন্দর আর দীপ্ত। মাথায় ঘাড় পর্যন্ত ঘন কালো চুল, বড় বড় চোখ, লম্বা নাক, রক্তাভ ঠোঁট, গলায় তার হাড়ের টুকরোর মালা, কানে কুন্তল। সবচেয়ে আশ্চর্যের কথা, কিশোরীর সারা শরীর রক্তের মতো লাল। অবাক হয়ে ভাবলাম, কে এই রহস্যময়ী কিশোরী? স্যান্ডাল মশাই নিজের হাতে তাকে রসগোল্লা খাওয়াচ্ছেন আর মুখে বলছেন, খেয়ে নে, খেয়ে নে, ব্যাস আর একটা খা, এই নে। কিশোরী হাত নেড়ে বলছে, না বাবা, অনেক খেলাম, আর খাবো না, পেট ভরে গেছে। স্যান্ডাল মশাই বলছেন, তবে যে রসগোল্লা খাবো বলে বায়না ধরেছিলি, এই নে, এইটা খেয়ে নে। অবাক মেঘনাদ আর আমি। অবাক বললেও কম বলা হবে। আসবার সময় ব্যাগের মধ্যে পুজোর সামগ্রী, জবা ফুলের মালা
আর 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছিলাম। সে কথা তো আগেই বলেছি। দেখলাম সেই রসগোল্লার হাঁড়িটাই রাখা রয়েছে স্যান্ডাল মশাইয়ের সামনে, আর তার ভেতর থেকে বার করে তিনি ওই কিশোরীকে রসগোল্লা খাওয়াচ্ছেন। ব্যাগ খুলে হাঁড়িটা দেখতে গেলাম, দেখলাম হাঁড়িটা অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো রসগোল্লাই নেই। এ কি অবাক কাণ্ড! এ কি দেখছি! নিজেদের চোখেই যেন বিশ্বাস করতে পারলাম না। একটু পরেই কিশোরী নিজের জায়গা থেকে মিলিয়ে গেল। স্যান্ডাল মশাই পুজোর ঘর থেকে বেরিয়ে এলেন। আমরা বৈঠকখানায় হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে স্যান্ডাল মশাই মুচকি হেসে বললেন, মায়ের খিদে পেয়েছিল, রসগোল্লা খেতে চাইছিলেন। আবার কোথায় এখন যাব সেই রসগোল্লা কিনতে? তাই ভাবলাম তোমাদের আনা রসগোল্লাগুলোই খাইয়ে দিই। কি ভাই, ঠিক করেছি তো? কি উত্তর দেব আমরা? কোনো কথাই আসলো না আমার মুখ থেকে। যখন ব্যাগ থেকে মালা আর হাঁড়ি বার করলাম, তখন হাঁড়িটা বেশ ভারী মনে হলো। খুলে দেখলাম হাঁড়ি আগের মতোই রসগোল্লায় ভরা আছে। নিজের মনেই বললাম, মা, এটা তোমার কেমন ধরনের লীলা? স্যান্ডাল মশাই হেসে বললেন, নাও ভাই, এবার বের করো তোমাদের রসগোল্লা, আমারও খুব খিদে পেয়েছে। খাওয়া শেষ হলে পুজোর সামগ্রী তিনি পুজোর ঘরেই রেখে এলেন। দেবীর মূর্তিতে পরিয়ে দিলেন জবা ফুলের মালা। তারপর আবার শুরু হলো দেবীর ছিন্নমস্তার প্রসঙ্গ। স্যান্ডাল মশাই বললেন, মহাবিদ্যার ছিন্নমস্তা রূপ অনির্বচনীয় আর অতি রহস্যময়। জবা ফুলের মতো না, সেরকম নয়, উদীয়মান ভগবান সূর্যের মতো অরুণবর্ণীয়, অত্যন্ত গভীর লাল রং তার। দেবীর 2 হাত, ডান হাতে তাঁর অর্ধ চন্দ্রাকার খড়গ, সেটা সম্পূর্ণ রক্তরঞ্জিত। ফোঁটা ফোঁটা রক্ত তার থেকে নিচে পড়ছে। সেই রক্ত স্বয়ং দেবীরই। ওই খড়গ দিয়ে তিনি নিজের গলা কেটে ফেলেছেন। বাঁ হাতে তাঁর ধরা রয়েছে নিজের রক্তরঞ্জিত মস্তক। দেবীর ওই খণ্ডিত শিরে 3টে চোখ, চুল এলোমেলো, মুখ খোলা। দেবীর কাটা গলা থেকে রক্তের 3টে ধারা অত্যন্ত বেগে উপরের দিকে উঠছে। মাঝের ধারাটা অন্য 2টো ধারার চেয়ে মোটা আর অনেক বেশি উঁচু পর্যন্ত উঠছে। কাপালিক তন্ত্র অনুযায়ী ওই 3টে ধারা জ্ঞান, ভক্তি আর বৈরাগ্যের প্রতীক। একই সঙ্গে এই 3টে ধারা তমগুণ, রজগুণ ও সত্য গুণের প্রতীক। মাঝের ধারাটা যেটা প্রধান ধারা, সেটা বাঁ হাতে ধরা দেবীর নিজের মুখের মধ্যে গিয়েই পড়ছে। দেবীর দুপাশে অন্য 2জন দেবী, যাঁদের নাম বর্ণিনী আর পরা ডাকিনী। বর্ণিনীর বাঁ হাতে নরপশুর খণ্ডিত মস্তক আর ডান হাতে রক্ত মাখানো খড়গ। পরা ডাকিনীরও ঠিক তাই। দুদিকের 2টো রক্তধারা বক্রাকারে এসে বর্ণিনী আর পরা ডাকিনীর খোলা মুখের ওপর এসে পড়ছে। 3জন দেবী নৃত্যের মুদ্রায় আছেন। তাদের প্রত্যেকেরই পায়ে নাগবেণী আর নূপুর। ভগবতী ছিন্নমস্তার এটাই ভৌতিক স্বরূপ, যেটা নিজেই গূঢ়, গোপনীয় আর রহস্যময়। যে সাধক তন্ত্রের খুঁটিনাটি জানেন, তিনিই মায়ের এই রূপের বাস্তবিকতাও সঠিকভাবে উপলব্ধি করতে পারেন। সেদিন এই পর্যন্তই কথাবার্তা হলো স্যান্ডাল মশাইয়ের সঙ্গে। মেঘনাদের জরুরি কাজ ছিল, সে ফিরে গেল। আমি কিন্তু থেকেই গেলাম। স্যান্ডাল মশাইয়ের হাতে দেবীর রসগোল্লা খাবার দৃশ্য আমার মনে এতই গভীর দাগ ফেলেছিল যে আমি আরও বিস্তারিতভাবে এই বিষয়ে জানবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। নানা রকমের জিজ্ঞাসাও জাগছিল আমার মনে। বিকেলে একা একাই চলে গেলাম মহা সাধকের বাড়ি। রোজকার মতো একাই বসেছিলেন তিনি। আমাকে দেখে একটু হাসলেন, বসতে বললেন। বসলাম আমি। তারপর আবার শুরু হলো দেবী ছিন্নমস্তার প্রসঙ্গের চর্চা। এরপর প্রায় 1 মাস থাকার পর আমি ফিরে এলাম। এই 1 মাসে স্যান্ডাল মশাইয়ের কাছ থেকে আমি যে জ্ঞান পেয়েছিলাম তন্ত্র সাধনার জগতে, তা অমূল্য। তারপর বেশ কিছুদিন পরে আমার বন্ধু মেঘনাদ এসে বলল, খবর পেলাম আজকাল কোনো একজন রাজা সাহেব নাকি রাত্রিবেলা প্রায়ই স্যান্ডাল মশাইয়ের কাছে আসছেন এবং সৎসঙ্গ করে আবার ফিরে যাচ্ছেন। আমি জানতে চাইলাম, কে ওই রাজা সাহেব? মেঘনাদ বলল, রাজা সাহেব কে অথবা তার কি নাম তা আমার জানা নেই। তিনি কোথা থেকে আসছেন তাও আমি জানি না। এই খবরটা আমি শুনেছি মাত্র। কৌতূহলে ভরে উঠল আমার মন। কে হতে পারেন এই রাজা সাহেব? নিশ্চয়ই স্যান্ডাল মশাইয়ের সঙ্গে তার কোনো আন্তরিক সম্পর্ক আছে। এই সব ভেবে ব্যগ্র হয়ে উঠলাম আমি। পৌঁছে গেলাম পরদিনই আবার সেখানে। রাত 8টা নাগাদ হাজির হলাম মিষ্টির হাঁড়ি নিয়ে স্যান্ডাল মশাইয়ের কাছে। তিনি একবার ঘুরে আমাকে দেখলেন। কোনো একজন সম্ভ্রান্ত চেহারার মানুষ সামনেই চাটাইয়ের ওপর বসেছিলেন। এই 40-এর ওপর বয়স হবে। গায়ের রং ফর্সা, সুগঠিত শরীর, বেশ লম্বা, রেশমি কুর্তা আর পাজামা পরনে। গলায় ঝুলছে রত্ন জড়িত স্বর্ণহার, কানে হীরের কুন্তল,
বড় বড় চোখ দুটো ঝিলের মতোই গভীর, পাকানো গোঁফ, চেহারাতে যথেষ্ট চমক, অথচ একটা গম্ভীর ভাব। সবকিছু মিলিয়ে বেশ একটা রাজা রাজা ভাব। বুঝতে আমার দেরি হলো না, এই প্রভাবশালী আকর্ষক ব্যক্তিত্বের অধিকারী মানুষটি মেঘনাদের বর্ণিত সেই রাজা সাহেব। স্যান্ডাল মশাই বললেন, ধর্মশীল, কর্তব্যপরায়ণ এবং সত্যের পথে চলা বীর রাজাদের উপর মহাবিদ্যা শ্রেষ্ঠ ছিন্নমস্তা দেবীর বিশেষ কৃপা থাকে। তাঁদের বিশেষ অনুগ্রহ তিনি লাভ করেন, তাঁদের সব মনোবাসনা পূর্ণ করেন এবং দর্শন দিয়ে কৃতার্থ করেন এই মহাশক্তি, এতে কোনো সন্দেহ নেই। মহারাজের দিকে তাকিয়ে ইঙ্গিত করে স্যান্ডাল মশাই আমাকে বললেন, দেখো এই মহারাজকে, ইনিও মায়ের কৃপা আর অনুগ্রহ প্রাপ্ত একজন পরম সৌভাগ্যশালী পুরুষ। তাঁর আশীর্বাদে এর পুত্র লাভ হয়েছে। শুনে অবশ্যই আশ্চর্য হবে যে মহারাজের কল্যাণের জন্য দেবী ছিন্নমস্তা নিজের মায়াজালেই নিজের জন্যেই এক সুন্দর মন্দির তৈরি করে দিয়েছিলেন। সেই মন্দির আজও রয়েছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম। রাজার কল্যাণের জন্য এক রাতের মধ্যে একটা মন্দির তৈরি করা, তাও আবার স্বয়ং দেবী ছিন্নমস্তার দ্বারা। আমার কিছুই বুদ্ধিতে কুলোচ্ছে না, কিভাবে এটা সম্ভব? স্যান্ডাল মশাই সম্ভবত আমার মনের তোলপাড় বুঝতে পেরেছিলেন। তিনি বললেন, এত চিন্তা করো না, এত ব্যাকুল হওয়াটা ভালো নয়। ধীরে ধীরে সবই জানতে পারবে, একটু ধৈর্য ধরো। তুমি হয়তো জানো যে ছোটনাগপুরের ঘনঘোর বিশাল জঙ্গলে ভরা এলাকা আদিকাল থেকেই মহাবিদ্যা শ্রেষ্ঠা ভগবতী ছিন্নমস্তার লীলাভূমি। আজও তাই রয়েছে। আজও কোনো না কোনো রূপে কোনো কোনো ভাগ্যবান তাঁর দর্শন লাভ করেন। একটুখানি থেমে স্যান্ডাল মশাই বলতে লাগলেন, সেটা ছিল মাঘী পূর্ণিমা। রাত অনেক হয়ে গিয়েছিল। নিস্তব্ধ জঙ্গলের চারিদিকে পূর্ণিমার রূপলি চাঁদনি ছড়িয়ে পড়েছিল। দামোদর আর ভৈরবী নদীর সঙ্গমের থেকে একটু দূরে পাড়ের ওপর বিশাল এক অশ্বত্থ গাছ, অনেক বুড়ো গাছ। তার নিচে কয়েকটা জায়গায় আগুনের লাল হলুদ শিখা উঠছিল। শীতের কাঁপুনিতে ভরা রাত। ছোটনাগপুরের রাজা রজ সংগ্রাম সিংহ শিকারে বেরিয়েছেন। রাতের বেলা নিজের সেনাদল সহ সেখানেই তাঁবু ফেলেছেন। এই নিয়ে 4 দিন হলো এখানকার আস্তানা। চারিদিকে সেনাদলের তাঁবু আর মাঝখানে রাজা সাহেবের তাঁবু। সেই তাঁবুর ভেতরে রাজোচিত সব রকমেরই সুখ সুবিধাই ছিল। সেই সময় রাজা সাহেব তাঁর বহুমূল্য পালঙ্কে গভীর ঘুমে মগ্ন ছিলেন। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি একটা স্বপ্ন দেখলেন। এক অতি সুন্দরী রমণী লাল রঙের রেশমি শাড়ি পরে রাজা সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে লাল লাল চুড়ি, উজ্জ্বল মুখমণ্ডল, কপালে লাল সিঁদুরের টিপ, চুলগুলো তার খোলা, সারা পিঠের ওপরে ছড়িয়ে পড়েছে, মুখে মৃদু মৃদু হাসি। রাজা সাহেব অবাক হয়ে দেখছিলেন ওই অপরূপা রমণীকে। তখনই ওই রমণী মৃদু স্বরে বলে উঠলেন, রাজন, বিগত কয়েক জন্ম ধরেই তুমি একজন শুভ সংস্কারে পরিপূর্ণ, ধর্মনিষ্ঠ এবং যশস্বী রাজা। তবু তোমার মন উদাসীনতা আর শূন্যতায় ভরা, কারণ এত বয়স হয়ে গেলেও তুমি আজও পুত্র সুখ থেকে বঞ্চিত। আমার আজ্ঞা যদি তুমি পালন করো তাহলে তোমার রানীর শূন্যকোল পূর্ণ হয়ে উঠবে। রাজার ঘুম ভেঙে গেল, স্বপ্নও মিলিয়ে গেল। রাজা সাহেব বিছানার উপর উঠে বসলেন। তার সারা শরীরে রোমাঞ্চ জাগছিল। থেকে থেকে তিনি শিউরে উঠছিলেন। জানি না কোন প্রেরণার বশীভূত হয়ে তিনি নিজের তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলেন। সমস্ত সেনাদল তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশের চাঁদ আস্তে আস্তে পশ্চিমের দিকে ঢলে পড়ছিল। জঙ্গলি বাতাবরণে চারিদিকে ছেয়েছিল ঘোর নিস্তব্ধতা। মহারাজ ধীরে ধীরে সঙ্গমের দিকে এগিয়ে গেলেন। সেখানেও ছিল ঘোর নিস্তব্ধতা। মাঝে মাঝে শোনা যাচ্ছিল শিয়ালের কান্না আর দূরে 2-1টা কুকুরের ডাক। সেই আওয়াজে মাঝে মাঝেই সেই অখণ্ড নীরবতা ভেঙে যাচ্ছিল। জানি না কোন মায়ার বশীভূত হয়ে হাত পেছনের দিকে করে মৌন হয়ে চুপচাপ তিনি আকাশের দিকে দেখতে লাগলেন। ঠিক সেই সময়ে সঙ্গমের জলের ভেতর থেকে এক অতি সুন্দর ষোড়শী কন্যা আবির্ভূতা হলেন, যার রূপ অলৌকিক আর অসাধারণ। চোখ বড় বড়, মুখমণ্ডল যেন দপদপ করছে কাঁচা সোনার মতো, চুল খোলা এলোমেলো, মাথায় রত্নখচিত সোনার মুকুট, পরনে ছিল তার হলুদ রঙের রেশমি শাড়ি। হাওয়ায় একটা মনোরম সুগন্ধ ভেসে আসছিল। রাজা সাহেব সম্মোহিতের মতো অপলক দৃষ্টিতে ওই অপূর্ব কন্যার দিকে তাকিয়েছিলেন। রাজা সাহেবের অবস্থা দেখে ওই কন্যা একবার মুচকি হাসলেন। তারপর অতি কোমল আর মধুর স্বরে বলতে লাগলেন, রাজন, আমি 10 মহাবিদ্যার শ্রেষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা। সাধকেরা প্রচণ্ড চণ্ডিকার রূপে আমার সাধনা করেন। আমি হলাম বীর ভাবাপন্ন শক্তি। বীরেদের প্রতি আমি প্রসন্ন। তুমি যে এখানে এসেছো
সেটা তোমার ইচ্ছা পূরণের জন্যই ঘটেছে। হে রাজান, আজ আমি তোমাকে বরদান করছি যে ঠিক 11 মাস পরে তোমার ঘরে অতি সুন্দর আর উঁচু সংস্কার সম্পন্ন একটি পুত্র রত্নের জন্ম হবে। সাধকের অভাবে আর আমার সাধনা কঠিন হবার কারণে আমার মন্দিরের খুব অভাব। এই জন্য আজ রাতে আমার জন্য আমি একটি মন্দির তৈরি করেছি। মন্দিরের ভেতরে একটি শিলার উপরে আমার রূপ অঙ্কিত আছে। ওটা জাগ্রত সাধনার রূপ। তুমি ওই রূপের পূজা অর্চনা আর আরতি করো, শেষে পশু বলিও দেবে, এতে তোমার মঙ্গল হবে। এই কথা বলে দেবী জলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। পূবের নীল আকাশ এই সময় ধীরে ধীরে সাদা হতে শুরু করেছিল। এমন সময় রাজাকে খুঁজতে খুঁজতে তার মন্ত্রী সুচ্চা সিং সেখানে এসে উপস্থিত হলেন। রাজা সাহেব তাকে প্রথমে নিজের স্বপ্নের কথা, তারপর এখানে এসে যা যা ঘটেছে সব কথা বিস্তারিতভাবে শোনালেন। সুচ্চা সিং সব শুনে স্তব্ধ আর হতভম্ব হয়ে গেলেন। তৎক্ষণাৎ পূজার সামগ্রী আর বলিদানের ব্যবস্থা করা হলো। রাজা সাহেব সঙ্গমে নেমে স্নান করলেন। তারপর মন্ত্রী আর রাজ কর্মচারীদের নিয়ে মন্দিরের খোঁজে জঙ্গলের ভেতরে চলে গেলেন। জঙ্গল ছিল অতি ঘন আর ভয়ানক। সূর্যোদয় সবে হয়েছে, পাখির কোলাহল শুরু হয়ে গেছে। রাজা সাহেব যত এগিয়ে যেতে লাগলেন ঘন জঙ্গল আরো ভয়ানক হতে লাগল। খিদেও পেয়েছিল সকলেরই খুব। এই সময় একটি অতি সুরম্য স্থান দেখা গেল। চারিদিকে নানা রকম এক নবনির্মিত মন্দির। দেখে মনে হচ্ছে এই সদ্য সদ্য যেন সেটা তৈরি হয়েছে। মন্দির দেখে সকলেই মোহিত হয়ে তাকিয়ে রইলেন। রাজা সাহেব চোখের সামনে তার স্বপ্নকে সাকার হতে দেখে ভাব বিহ্বল হয়ে উঠলেন। তার চোখ থেকে ঝরঝর করে অশ্রুধারা বইতে লাগলো। মায়ের আশীর বচন তার কানে গুঞ্জরিত হতে লাগলো। ধীরে ধীরে পুজোর সামগ্রী আর বলির সামগ্রী অর্থাৎ ছাগল নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে মহারাজ আর সুচ্চা সিং মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। সামনে শিলায় অঙ্কিত ছিন্নমস্তার রূপ দেখে ভাব বিহ্বল হয়ে উঠলেন মহারাজ। আর ওই অবস্থাতেই পুজো আরতি করলেন, নিজের হাতে বলিদানও করলেন। বলির রক্ত মায়ের চরণে স্পর্শ করে চারিদিকে ছড়িয়ে গেল। স্তুতি গানে লিপ্ত হয়ে গেলেন মহারাজ। মন্ত্রী সুচ্চা সিং আর রাজার দরবারীরা এই অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনাবলী দেখে সকলেই বিহ্বল হয়ে গেলেন। ঠিক এই সময় শ্বেত বস্ত্র পরিহিত গৌরবর্ণের এক যুবক ব্রাহ্মণ পুজোর সামগ্রী নিয়ে সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে যেন কোনো দেব পুরুষের মতোই লাগছিল। তার চেহারায় ছিল যথেষ্ট তেজ। তিনি কারোর দিকে তাকালেন না, কাউকে কিছু বললেনও না। মায়ের ছবির সামনে বসে মুগ্ধভাবে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। এরপর তিনি বিধিবৎ পুজো করলেন। নারকোল ভেঙে তার জল দিয়ে মায়ের চরণ ধোয়ালেন। যজ্ঞ করলেন তান্ত্রিক মন্ত্র দিয়ে। অবশেষে নিজের সঙ্গে নিয়ে আসা পশুর বলিদানও করলেন। এই সময় মা ছিন্নমস্তা প্রকট হলেন। তাঁর তেজে গর্ভগৃহটা প্রকাশময় হয়ে গেল। মায়ের রূপ ছিল অবর্ণনীয়। তিনি মহারাজের মাথায় জবা ফুল ছুঁড়ে মধুর স্বরে বললেন, আমি তোমাকে বরদান দিচ্ছি যে তোমার হাতেই আমার প্রথম পুজো হলো। তোমার নাম রজ আর তোমার পত্নীর নাম রপ্পা। এই জন্যই দুটো নাম মিলিয়ে আমার নিজের হাতে নির্মিত এই স্বর্ণ মন্দিরের নাম হবে রজরপ্পা। রজরপ্পা নামেই আমার পরিচিতি ও প্রসিদ্ধি হবে জগতে। শুধু এই নয়, রজরপ্পা নামে যে আমার পুজো করবে, বলি দেবে, সাধন উপাসনা করবে, আমি তার কল্যাণ করব। এই কথা বলার পরেই গর্ভগৃহের ওই জ্যোতির মধ্যে মহামায়ার অস্তিত্ব বিলীন হয়ে গেল। তারপর সেই দিব্য প্রকাশও মিলিয়ে গেল। আমি সহজভাবে জানতে চাইলাম এটা কোন সময়ের ঘটনা। সান্যাল মশাই বললেন, এটা 24শে জানুয়ারি 1272 সালের কথা। তারপর জানতে চাইলাম আমি। তারপর মায়ের আশীর্বাদ ফলে গেল 30শে সেপ্টেম্বর 1272 সালে একটি জয়সিংহ। তিনি বাবার মতোই মা ছিন্নবস্তার পরম ভক্ত হয়েছিলেন। প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমায় নিজের মন্দিরে গিয়ে মায়ের পূজা অর্চনা করতেন। এখন তো রাজার রাজত্ব শেষ হয়ে গেছে, কিন্তু এই যুবক ব্রাহ্মণের বংশ এখনো আছে। তারাই আজও নিত্য পূজা করে। এই কথা বলে সান্যাল মশাই উঠলেন এবং মন্দিরের ঘরে চলে গেলেন। সম্ভবত রাতের প্রথম প্রহর পেরিয়ে গিয়েছিল। অবশ্যই সাধকের সাধনার সময় হয়ে গেছে। রাজসিক ব্যক্তিত্বের এই ব্যক্তি এতক্ষণ চাটাইয়ের উপরে বসে চুপচাপ সব কথা শুনছিলেন। তিনিও এবার নিজের জায়গা থেকে উঠে মন্দিরের ভেতরে গেলেন। আমি একলা নিজের জায়গায় বসে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, কে এই ব্যক্তি? সান্যাল মশাই এখনো পর্যন্ত তার কোনো পরিচয় তো দেননি। মেঘনাদের কাছে শুধু এইটুকুই জানতে পেরেছিলাম যে কোনো রাজা সাহেব এখানে মাঝে মাঝে আসেন। ঘণ্টাখানেক পরে সান্যাল মশাই বেরিয়ে এলেন, আর বেরোলেন না। রাজা সাহেব কোথায় গেলেন কৌতূহল ভরে জানতে চাইলাম আমি। সান্যাল মশাই স্থিরভাবে বললেন, ওই রাজা সাহেব অন্য কেউ নন,
স্বয়ং রজ সংগ্রাম সিংহ। ওর দিব্য আত্মা কখনো কখনো ভৌতিক শরীর নিয়ে এখানে এসে উপস্থিত হন, আমার সান্নিধ্য উপভোগ করেন, দিশা নির্দেশও দেন। এই কথা বলে স্যান্ডাল মশাই একটু হেসে ঘরের দিকে এগিয়ে গেলেন। বেদ মহারাজ তার দেবী ছিন্নমস্তার ঐতিহাসিক বর্ণনা শেষ করলেন। আমি চুপচাপ গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, দেবী ছিন্নমস্তার মন্দিরের কাছাকাছিই তো আমরা থাকি, তবু দেবীর সম্বন্ধে কোনো ধারণাই আমাদের নেই। গত 30 বছরে দুবার মাত্র গিয়েছি ছিন্নমস্তার মন্দিরে গাড়ি নিয়ে, পুজো দিয়ে চলে এসছি, এর বেশি কিছু নয়। এইখানে কর্তব্য শেষ, ভক্তিও শেষ। শুধু আমি বা আমরা কেন, সারা দেশের কজন জানেন দেবী ছিন্নমস্তার ইতিহাস? শুধু দেবী ছিন্নমস্তাই বা বলি কেন, দশমহাবিদ্যার 10টি নামও সঠিকভাবে বেশিরভাগ মানুষই জানেন না। এমনকি ইতিহাসের পাতায় বিক্রমাদিত্যের রাজসভায় যে বিখ্যাত নবরত্ন ছিলেন, তাদের সকলের নামও খুব কম মানুষই জানেন। আসলে অর্থ উপার্জন বা স্বার্থ সিদ্ধি হয় না এমন কোনো বিষয় জানবার আগ্রহ আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। সূর্য প্রায় ডুবুডুবু, একেই তো গা ছমছমে জায়গা এটা, অকারণেই মাঝে মাঝে গা শিরশির করে উঠছে। পিছন দিকে দেবদ্বীপের তাকাতে ভয় লাগছে, কি জানি তিনি কি দেখবেন। বেদ মহারাজ আর শঙ্কর মহারাজ দুজনেই পাশে রয়েছেন, তাও যেন পুরোপুরি সাহসী হতে পারছেন না লেখক দীপঙ্কর রায়। কেবলই উঠবার জন্য উসখুস করছেন। বেদ মহারাজ হয়তো দেবদ্বীপের মনের কথাটা কিছুটা আঁচ করতে পারলেন, বললেন, চলুন দাদা, এবার ওঠা যাক, ঘরে গিয়ে না হয় বসি আমরা আলো টালো জেলে। দ্বিতীয়বার অবশ্য বলতে হলো না, সকলের আগেই দেবদ্বীপ উঠে দাঁড়ালেন, যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ঘরে ঢুকে মাদুর পেতে ধূপ জ্বালিয়ে বসবার ব্যবস্থা করতে করতেই এসে গেল বড় বড় গেলাসে খাঁটি দুধের চা। পাঞ্জাবিরা যাকে বলে পাও পাত্তি, অর্থাৎ 1 পোয়া দুধে চায়ের পাতা দিয়ে ফোটানো, সঙ্গে কাজু আর গাঠিয়া। আগেই তো দেবদীপ বলেছিলেন যে সামনে কাজু দেখলে তার নিজেকে বিত্তশালী আর শিল্পপতি মনে হয়। কাজু খাওয়া তার কাছে সত্যি অন্যরকম শৌখিনতা আর পরম বিলাসিতা। একটা অতি শৌখিন কাঁচের আলমারির দিকে ইঙ্গিত করে বেদ মহারাজ বললেন, আমার কাছে আধ্যাত্মিক জগৎ, যোগ সাধনা, তন্ত্র সাধনার উপরে অনেক দুর্লভ দুর্লভ বই রয়েছে, যেগুলো দুম করে আপনি কিনতে পারবেন না। আছে অনেক পুরনো পুঁথি, পাণ্ডুলিপি, অবশ্য সেগুলো সংস্কৃতে লেখা। আপনি সংস্কৃত পড়তে তো অভ্যস্ত। দেবদীপ বলেন, মহারাজ, ক্লাস 7-এ পড়ার সময় সরিষা রামকৃষ্ণ মিশনে সংস্কৃত পিরিয়ডে জলধর পটলই শব্দের মানে বলতে না পারার জন্য মাথায় বেতের বাড়ি খেয়েছিলাম শ্রেণী শিক্ষক চারুবাবুর হাতে। তারপর কাজ চালাবার মতো সামান্য শিখেছি। আগে জানতাম যে কোনো শব্দের সঙ্গে ঔকার এবং বিসর্গ যোগ করলেই সেটা সংস্কৃত হয়ে যায়। আমার বিদ্যে ওই পর্যন্তই। বেদ মহারাজ বললেন, আপনার যখনই মন চাইবে এখানে চলে আসবেন, মনের সুখে বই পড়বেন, নৌকায় বসে নর্মদায় ভ্রমণ করতে করতে নোট নেবেন, লিখবেন, একেবারে স্বাধীন। আমি যদি তখন এখানে নাও থাকি তাহলে কোনো চিন্তার কারণ নেই। খিদে পেলে খাবার ঘরে গেলেই দেখবেন গরম গরম খাবার তৈরি আছে, আপনাকে কিছুই করতে হবে না। দেবদীপ বলেন, মহারাজ, প্রথমত আমার পক্ষে এখানে থাকা অসম্ভব। তারপর যদি দেখি খিদে পেলেই আপনা আপনি খাবার তৈরি হয়ে আসছে, তাহলে তো আমাকে আর দেখতে হবে না। অতি অবশ্যই ভিড়মি খাবো। এমন জায়গা আপনাদের মতো যোগী সাধকদের জন্য ঠিক আছে, আমার মতো মানুষের জন্য নয়। এমনিতেই তো সেই সকাল থেকে অশরীরী আত্মা ধাওয়া করছে, তারপর যদি খাবার সময় থালা পেছনে ধাওয়া করে তাহলে তো সেটা আমার কাছে বিভীষিকা। বেদ মহারাজ হেসে বললেন, ঠিক আছে, তাহলে আপনার সেবা যত্নের জন্য একজন যক্ষকে রেখে যাব, আপনার সব কাজই সে করে দেবে। দৃশ্যতই আঁতকে উঠলেন লেখক দেবদীপ বা দীপঙ্কর রায়। তিনি বললেন, স্বামীজি, আমি আর যক্ষ, ছোটবেলা থেকেই যক্ষের সঙ্গে আমার একেবারেই পটে না। যেটুকু শুনেছি সেবা যত্ন তো যক্ষেরা করবেই না, উপরন্তু সুযোগ পেলেই তারা ঘাড় মটকাবে। তাদের রহস্যময় গতিবিধি আমার ঘোরতর অপছন্দ। বারাণসীতে মনোজ শর্মা আমাকে বলেছিলেন, প্রতি পূর্ণিমায় রাত 12টার পর 25 মিনিটের জন্য এক যক্ষ তার সঙ্গে দেখা করতে আসে। আমি যদি উৎসাহী হই তাহলে আমাকেও তিনি দর্শন করিয়ে দিতে পারেন। পড়েছি এবং শুনেছি যে যক্ষ যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না। আমার উৎসাহ হয়নি যক্ষের সঙ্গে ঘনিষ্ঠ হবার। আপনি না থাকলে এই অঞ্চল আমি মারাবো না, যক্ষ অথবা নো যক্ষ। বেদ মহারাজ হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সঙ্গে একটু মজা করছিলাম। শঙ্কর মহারাজ বললেন, কেন দাদা, ওঙ্কারেশ্বরের কাছে ওই ভূতের বাড়িতে ইন্দ্রদা আর আপনি তো 3 রাত কাটিয়েছিলেন, তাহলে এত চিন্তার কি আছে? দেবদীপ বলেন, সেটাও তো বেদ মহারাজের ভরসাতেই। তিনি আগেই বলে দিয়েছিলেন কোনো শারীরিক ক্ষতি হবে না, তার অর্থ মানসিক ক্ষতি হতে পারে। মানসিক ক্ষতির অর্থ কি? বড়জোর পাগল হয়ে যাওয়া। সেটা তো আমি কয়েক বছর আগে হয়ে গেছি, সেই কারণেই সেখানে থাকতে আমার কোনো অসুবিধাই হয়নি।
তিনি বেদ মহারাজকে প্রশ্ন করলেন, সাই বাবা এবং অন্য মহাত্মার কথা তিনি শুনেছেন যে শূন্য থেকে ঈপ্সিত বস্তু প্রাপ্ত করেন। এটা কোন শক্তিতে, নাকি জাদু বলে? বেদ মহারাজ মৃদু হেসে বললেন, আপনাকে 1996 সালের একটা ঘটনা বলছি। তখন আমি বেশিরভাগ ওঙ্কারেশ্বর আর উজ্জয়িনীতেই একজন অঘরী মহাত্মার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার নাম ছিল সোমেশ্বর রাম। কোনো সন্দেহ নেই তিনি ছিলেন একজন সিদ্ধ সাধক। মাঝে মাঝে যেতাম তার কাছে। তিনি আমাকে পঞ্জীকরণ বিদ্যা শিখিয়েছিলেন। বলেছিলেন, মন শক্তি আর প্রাণ শক্তির সংমিশ্রণকেই পঞ্জীকরণ বিদ্যা বলে। আমি তার কাছে পঞ্জীকরণ বিদ্যার একটা নমুনা দেখতে চেয়েছিলাম। তিনি হেসে বললেন, আচ্ছা বলো, কি খাবার এখন ইচ্ছে তোমার? যা তোমার খেতে ইচ্ছে হয় তা চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করো। আমি যখন বলবো তখন চোখ খুলবে। তাই করলাম। আমি মনে মনে কল্পনা করতে লাগলাম গরম গরম লুচি, কুমড়ো ছক্কা আর মোহনভোগ। একটু পরেই বাবা চোখ খুলতে বললেন। অবাক হয়ে দেখলাম যা যা কল্পনা করেছিলাম ঠিক তাই তাই সামনের থালায় সাজানো আছে। বাবা বললেন, আগে পেট ভরে খেয়ে নাও। খেয়ে নিলাম পেট ভরে তৃপ্তি করে। সব শেষ করতেও পারলাম না, কিছু থেকে গেল। সেগুলো দেখতে দেখতে বিলীনও হয়ে গেল। আমি এর রহস্য জানতে চাইলাম। বাবা বললেন, খাদ্য পদার্থের এই সৃষ্টি তোমার ইচ্ছের আধারেই করেছি। ইচ্ছে তোমার আর শক্তি আমার। আমি বললাম, আপনি নিজের ইচ্ছে সৃষ্টি করতে পারেন না? তিনি বললেন, ভৌতিক ইচ্ছের ওপর বিজয়প্রাপ্ত হওয়াটাই যোগের প্রথম সূত্র। যোগ আর তন্ত্রতে প্রাণ আর মনের শক্তি মিলিতভাবে কাজ করে। এই দুটো শক্তির সাধনাই যোগ আর তন্ত্র সাধনা। তৃতীয় সাধনা হলো আত্মসাধনা। সেটাই আধ্যাত্মিক সাধনা। আত্মবল দিয়েও সৃষ্টি করা সম্ভব, কিন্তু সেটা সকলের আয়ত্তের মধ্যে নয়। আত্মবলের সাহায্যে যে সৃষ্টি হয় তাতে স্থায়িত্ব থাকে, তার বিনাশ ধীরে ধীরে হয়। যেমন ধরো, প্রকৃতি একটা গাছ সৃষ্টি করলো। একজন দিব্য পুরুষও নিজের আত্মবলে একটা গাছ সৃষ্টি করলেন। দুটো গাছেরই রূপ, রং, গুণ, ধর্ম সবই সমান হবে, কিন্তু আয়ু সমান হবে না। যোগীর সৃষ্টি করা গাছ যদি 100 বছর বাঁচে, প্রকৃতির সৃষ্টি করা গাছ অন্তত 300 বছর বাঁচবে। যোগীর গাছে প্রভাব পড়বে ধীরে ধীরে, আর প্রকৃতির গাছে প্রভাব পড়বে প্রকৃতির নিয়ম অনুযায়ী। লেখক দেবদীপ বলেন, বেদ মহারাজ, আপনি যে আমাদের এই নির্জন জঙ্গলে সুস্বাদু পোলাও খাওয়ালেন, সেটা প্রাণ শক্তিতে না আত্মশক্তিতে তৈরি? শঙ্কর মহারাজ আর বেদ মহারাজ দুজনেই জোরে হেসে উঠলেন। আগামীকাল সকালেই তো আবার ফেরার পালা। ফিরে গিয়ে এবার অনেক লিখতে হবে দেবদীপকে। অনেক কথা জমা হয়ে আছে তার। সেই কথাই তিনি তখন ভাবছিলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।